আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিরপুর মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জোট ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তথা বরিশাল ৩ আসন মুলাদী ও বাবুগঞ্জের যে সংসদীয় আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি বাংলাদেশে ব্যারিস্টার ফুয়াদ নামে পরিচিত। তিনি এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের নাজিরপুর ইউনিয়নে। আসসালামু আলাইকুম ফুয়াদ ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনি মুলাদী ও বাবুগঞ্জ সংসদ সদস্য হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার জন্য শুভকামনা রইল। আমাদের জেনজির যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা বিগত দিনে দেখেছি যারা এই আসনে সংসদ সদস্য হয় তারা আমাদের এলাকায়, যেহেতু নদীমাতৃক এলাকা, প্রচুর পরিমাণে ঘাট, লঞ্চ ঘাট, নৌকা ঘাট এবং ফেরিঘাট আছে। তো যারা এখানে নির্বাচিত হয় তারা কি করে, তাদের যে দলীয় লোকজন আছে তাদের কাছে এগুলো ইজারা দেয়। ইজারা দেওয়ার পর ফল হয় কি, তারা তাদের মতো করে একটা বাণিজ্য সৃষ্টি করে নেয়। যেমন আমরা মিরগঞ্জ ফেরিঘাটের কথা জানি, সেখানে মানুষ প্রচুর পরিমাণে হয়রানি হয়। এখন আপনি যদি এই আসনে নির্বাচিত হন, তাহলে কি আপনিও কি তাদের মতো আপনার দলীয় কর্মীদের কাছে ইজারা দিবেন এবং তারা তাদের মতো করে এটা বাণিজ্য করবে, নাকি আপনার কাছে অন্য কোনো পন্থা আছে? জি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে না, অবশ্যই এটা দিব না। বাংলাদেশে যে কোনো জিনিসের ইজারা দেবার, সেটা ঘাট হোক, হাট হোক, বাজার হোক, মাঠ হোক, সেটা বালি তুলবার জায়গা হোক, অথবা সেটা ড্রেজিং এর জন্য হোক, সেটা মাটি কাটার প্রশ্ন হোক, যেটাই হোক, এখানে সরকারের কিছু নীতিমালা আছে। ডিসি অফিস থেকে শুরু করে সরকার এই নীতিমালার উপরে ভিত্তি করে এই জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করে এবং সেগুলো তারা ইজারা দেয়। তো সেই নীতিমালার মধ্যে দেখা দরকার যে এই কাজগুলো আসলে পরিবেশ বান্ধব কিনা, নদী বান্ধব কিনা, এলাকা বান্ধব কিনা। যে আমি একটা কাজ করলাম, এখানকার একটা চর অথবা এখানে এক জায়গা থেকে মাটি অথবা বালু তোলার জন্য অনুমতি দিলাম, ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে মুলাদির বিভিন্ন অংশে নদী ভাঙন হচ্ছে। নাজিরপুর একটা বড় ক্লাসিক্যাল এক্সাম্পল, এবং দুই পাশ থেকে ভেঙে এলাকাটা চেপে যাচ্ছে। বাটামারাও একই অবস্থায় দেখেছি, সফিপুরে দেখেছি, মিরগঞ্জে দেখলাম, চরকাল এখানে একই অবস্থা, গাছুয়াতে। তো সব জায়গাতেই এই সমস্যাগুলো আছে। এই জন্য আমার মনে হয় যে একটা সমন্বিত পরিকল্পনা দরকার, যে মুলাদির ডেভেলপমেন্ট এবং মুলাদির নদীগুলোকে কার্যকর রেখে কিভাবে নদীকে শাসন করা যায়, ভাঙন রোধ করা যায়, এবং জনগণের বসতি, খেলার মাঠ, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, মসজিদ মাদ্রাসা মন্দির, এগুলোকে রক্ষণাবেক্ষণ করা, এটার একটা সমন্বিত পরিকল্পনা দরকার। দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে কাজের ব্যাপারে যোগ্যতার একটা নীতিমালা আছে, যে কারা আসলে কাজ করতে পারবে পারবে না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বারবার, সেটা হচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় সরকারি কিছু অসৎ কর্মচারীরা মিলে এই দলীয় লোকদেরকে দিয়ে তারা এই কাজগুলো করায়। এজন্য যেটা হয়, ধরেন একজন টেন্ডার পেয়েছে, সেই টেন্ডারটা নিজে কাজ না করে ওটা বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে সেখান থেকে মাঝখানে কিছু টাকা তুলে ফেললো, দ্বিতীয় জন আবার তৃতীয় জনের কাছে বিক্রি করে। এইরকম টেন্ডার বেচা কেনার কারণে যেটা হচ্ছে যে সরকারের যে বরাদ্দ, সেই বরাদ্দের শতভাগ এলাকার কাজে কোনো আসে না, লাগছে না। তো সেই জায়গাতে অবশ্যই আমার জায়গা থেকে ইতিমধ্যে আমি যেহেতু কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছি বাবুগঞ্জ মুলাদিতে, এখন পর্যন্ত আমার দলের কাউকে কোনো কাজ দেই নাই, আমি কোথাও সুপারিশ করি নাই, বরং বিনামূল্যে স্বেচ্ছাশ্রমের উপরে ভিত্তি করে আমরা অনেক কাজ করিয়েছি এবং আগামীতেও এই কাজগুলো করব। মূল কথা হচ্ছে জনগণের টাকায় জনগণের উন্নয়ন শতভাগ হতে হবে। এখানে কোনো লুটপাট, চুরি চামারির রাজনীতি, পুরাতন যেগুলো চলছে সেগুলো আমরা চলতে দেব না। আমরা পুরো নতুন ধারার জিনিস দেখতে চাই। কারণ তহবিল যেটা আসছে, উন্নয়ন বাজেট যেটা আসছে, সেটা যেন এলাকার উন্নয়নের শতভাগ ব্যয় হয়। তা না হলে যেটা হবে সেটা হচ্ছে, আজকে নাজিরপুর পুরোটা ঘুরে যেটা দেখতে পাচ্ছি, ভাঙা রাস্তার যে দুরবস্থা, মানে গাড়ি চলার মতো অবস্থা নাই। এরপরে হচ্ছে ইটের ভাটা দেখলাম, এখান থেকে প্রচুর পরিবেশ দূষণ হচ্ছে, নদীর এই পারে ওই পারে ভাঙন অব্যাহত আছে, মাটি কাটা চলছে, বালু তোলা চলছে। এগুলো বন্ধ করতে না পারলে নাজিরপুরের যে অস্তিত্ব, এটা একসময় বিলীন হয়ে যাবে। তাই এটা আমরা নিশ্চিত করব, এবং এটাই হচ্ছে নতুন প্রজন্মের রাজনীতি। জি, ধন্যবাদ। আহ, আমরা বিগত সময়, এটা আপনার একটু পার্সোনাল লাইফের, বিগত সময় দেখছি যে আপনি যখন বক্তব্য দেন খুব সুন্দর কোরআন তেলাওয়াত করেন। তো আপনি কি মানে পিছনে মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন বা এরকম কিছু? না, মাদ্রাসায় পড়ি নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তো সেই ক্ষেত্রে এত সুন্দর কোরআন তেলাওয়াত কিভাবে শেখা? ছোটবেলায় মক্তবে পড়ছি, ভালো হুজুর ছিলেন যাদের কাছ থেকে তেলাওয়াত শিখেছি, তারা ভালো কারি ছিলেন, তাদের কাছ থেকে সুন্দর তেলাওয়াত ছিল। এবং আমার মনে আছে যে ভৈরবে আমরা যখন ওই কায়দা সেফারা পড়ি মক্তবে, আমাদের রমজান হুজুর ছিলেন, হাফেজ। উনি অসাধারণ তেলাওয়াত করতেন, অসাধারণ গজল গাইতেন। তো তেলাওয়াতের বিষয়টা ডিপেন্ড করে কোন হুজুরের কাছে তেলাওয়াত শেখে ছেলেরা মেয়েরা, তার উপরে ডিপেন্ড করে যে আসলে তেলাওয়াত কত সহি হবে না হবে। এবং পরবর্তীতে চাঁদপুরে যখন ছিলাম, আরেকজন কারি ছিলেন, ওনার তেলাওয়াত খুব সুন্দর ছিলেন। এর বাইরেও হচ্ছে আমি তাজবিদের উপরে ক্লাস করেছি, লন্ডনে লেখাপড়া করেছি, এবং আরবদের যে শেখ, আরব হুজুরদের কাছে, বড় বড় আলেমদের কাছে আমি তেলাওয়াতের উপরে পড়েছি, তেলাওয়াতকে সহি শুদ্ধ করবার জন্য। জি, ধন্যবাদ। আহ, তারুণ্য তথা জেন জি নিয়ে আপনার কি ভাবনা?
জেনজির ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে দায়িত্ব নেওয়া শিখতে হবে। জেনজিদেরকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে খুবই অলস জীবনযাপন করে, ফোনে মোবাইলে, দেশ নিয়ে ভাবনা নাই, এমনটা আমরা দেখেছি। আসার কথা হচ্ছে 2024-এর ছাত্র আন্দোলন এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই বিবেক বোধটা ফিরে এসছে তরুণ প্রজন্মের কাছে যে আসলে কিছু একটা করা দরকার। এই দেশটা আমার, এই দেশটা আমরা কাউকে বর্গা দেই নেই, এই দেশটার মালিকানা আমাদের। এবং এই জন্যই তারা বারবার বলছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। এই জন্য আমরা চাই যে তরুণরা যেই বিবেকবোধ, যেই পলিটিক্যাল কনসাসনেস তাদের ভিতরে গ্রো করেছে, এটা যেন চলমান থাকে। এবং এই চলমান যে ধারাগুলো আছে, প্রত্যেকটা ধারা যেন দেশকে অউন করে, দেশের জন্য কাজ করে, দেশের মালিকানা বুঝে নেয়। এবং গণভোটের পক্ষে থাকাটা জেনজিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলই গণভোট নিয়ে খুব সিরিয়াসলি ক্যাম্পেইন করছে না। তো গণভোট নিয়ে যদি হ্যাঁ ক্যাম্পেইনটা যদি কেউ না করে, এর মানে হচ্ছে সেই রাজনৈতিক দল আমাদের তরুণদের বিপক্ষে দাঁড়াচ্ছে, আমাদের 24-এর শহীদদের বিপক্ষে দাঁড়াচ্ছে, 24-এর যে জুলাই আগস্টের 36 দিনের আন্দোলন ছিল সেই আন্দোলনের বিপক্ষে দাঁড়াচ্ছে। তাই আমরা তরুণ প্রজন্মকে বলবো যে প্রায় 6 কোটি 6.5 কোটি যারা কখনো ভোট দেন নাই, 40-এর 35-এর নিচে বয়স, 3.5 কোটি আছে একদম ফার্স্ট টাইম ভোটার যারা প্রথমবারের মতো ভোট দেবেন, এমন তরুণ তরুণীরা যারা আছেন, শিক্ষার্থীরা যারা আছেন, তারা একটা হিস্টোরিক, একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন আগামী 12 তারিখের নির্বাচনে। এলাকাতে, মহল্লাতে হ্যাঁ জন্য গণভোটের পক্ষে তারা মতামত তৈরি করবেন। ঠিক ইকুয়ালি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে যারা, যে দল থেকে দাঁড়াক, যারাই 24-এর পক্ষে দাঁড়াবে সেই দলের সেই প্রার্থীকে জেতানো, তার জন্য কাজ করা তাদের দায়িত্ব। শহীদ আবু সাইদ, মুগ্ধ, শহীদ ওসমান হাদি, তাদের যে ধারাবাহিকতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি, ইনসাফের লড়াইটাকে ধরে রাখার যে লড়াই, যেই যেই কমিটমেন্ট, এইটা এই তরুণ প্রজন্মকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এটা শুধু তাদের নিজেদের স্বার্থে না, বাংলাদেশের স্বার্থে প্রয়োজন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মুলাদি ও বাবুগঞ্জের পক্ষ থেকে, জেনজির পক্ষ থেকে অভিনন্দন রইল।